আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে ভেক্টরের লেকচার 2 নিয়ে। গত ক্লাসে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা পড়েছিলাম। আজকে শুরু করব রাশি দিয়ে। মাথায় রাখবেন, ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। শুধুমাত্র মানের পরিবর্তনে স্কেলারের পরিবর্তন হয়, কারণ স্কেলারে শুধু মান থাকে, আর ভেক্টর মান ও দিক উভয় থাকে, অর্থাৎ মানের পরিবর্তনে অথবা দিকের পরিবর্তনে অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন হয়। এগুলো 19 থেকে পড়ে আসছেন, আপনারা খুব ভালো করে জানেন এই রাশি, স্কেলার, ভেক্টর হাবিজাবিগুলো। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ভেক্টর রাশির উদাহরণ। অবশ্যই মুখস্থ করতে হবে, আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে লিখে ফেলবেন। মুখস্থ করতে হবে ঠিক এই কারণেই, কারণ এমসিকিউতে প্রায় সময় নিচে কোনটি ভেক্টর রাশির উদাহরণ, নিচে কোনটি স্কেলার রাশির উদাহরণ, এটা এসে থাকে। মেডিকেলে অনেকবার আসছে নিচে কোনটি ভেক্টর বা স্কেলারের উদাহরণ। এরপর দেখুন এখানে কিছু স্কেলার রাশির উদাহরণ আছে, অবশ্যই মুখস্থ করে ফেলবেন। এবার এখানে আসুন, এখানে মানদিক থাকার পরও কিছু স্কেলার রাশি, যেমন এই যে তড়িৎ প্রবাহ, পীড়ন, চাপ, বিকৃতি, জড়তা, ভ্রামক। এটা আবার মনে রাখার একটা উপায়ও উপরে দিয়েছি। তোমার পীড়ার চাপে আমি বিকৃত জড়ভ্রমর, তোমার পীড়ার চাপে আমি বিকৃত জড়ভ্রমর। আপনারা যখন পছন্দের মানুষের সাথে রাগ করেন তখন হয়তো এই কথাটাই বলেন যে তোমার পীড়ার ছাপে আমি বিকৃত জড়ভ্রমর, এই কথাটাই বলেন। যাই হোক, আমি কখনো বলিনি। তাহলে এই এক্সাম্পলগুলো একটু শেখার চেষ্টা করবেন। এখানে একটু বলে রাখি, জড়তার ভ্রামক। স্যার, পৃথিবীতে যত ভ্রামক পাবেন সবগুলো হচ্ছে ভেক্টর রাশি, কেবলমাত্র জড়তার ভ্রামক ব্যতীত। এরপর আসুন, কয়েকটা ভেক্টর রাশি মনে রাখার একটা উপায় লিখছি। ভবে সব প্রিয়তম, ভাসে প্রেমে। উপরে একটা ইমোশনাল একটা কথা লিখছি, আবার এখানে আবার প্রেম ভেসে বেড়াচ্ছে, এই টাইপের একটা ব্যাপার স্যাপার রাখি। বিপরীত, অনেকটা বিপরীত। স্কেলার ভেক্টর যেমন বিপরীত, এখানে এই কথাটাও অনেকটা বিপরীত। ভবে সব প্রিয়তম, ভাসে প্রেমে। এরপর আসো, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। আমরা মেনলি এখান থেকে শুরু করব। বিভিন্ন প্রকারের ভেক্টর। স্যার, এখানে অনেকগুলো ভেক্টর আমরা পড়ব। সঠিক ভেক্টর, একক ভেক্টর, নাল ভেক্টর, অবস্থান, ডট ডট, অনেকগুলো ভেক্টর পড়ব। তার মধ্যে প্রথমটাই দেখো, সঠিক ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলা হয়। যে সঠিক পথে তাকে তো কিছুটা মার্কস দেওয়া উচিত, তাকে তো শূন্য আর দেওয়া যায় না। তাহলে মান থাকলেই সেটা সঠিক ভেক্টর। এবার আসো একক ভেক্টর। যে সকল ভেক্টর মান একক তাকে একক ভেক্টর বলা হয়। এই প্রসঙ্গে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার মান হচ্ছে এক একক, নর্মালি অফলাইন ক্লাসে যা পড়াই, ক্লাসের পড়াগুলো ক্লাসে শতভাগ মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, স্টুডেন্ট হয়তো বলে পারেন, তারপর আমার মনে হয় না, তবু চেষ্টা করি। অনলাইন ক্লাসে এটা সম্ভব না, তারপরেও বলবো যারা ক্লাস করছেন একটু মনোযোগ দিয়ে ক্লাস করুন। আশা করছি মাথায় সেট হয়ে যাবে। প্লিজ একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করুন। মান হচ্ছে এক একক। একে টুপি বা ক্যারেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। টুপি বা ক্যারেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। টুপি বা ক্যারেট চিহ্নটা হচ্ছে এরকম, এই যে এভাবে দেওয়া হয়। এই এর উপর যখন টুপি বা ক্যারেট এই চিহ্নটা দিয়েছি, তার মানে এ ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর। আমি যদি বি এর উপর একটা টুপি বা ক্যারেট চিহ্ন দিই, এটা স্যার একক ভেক্টর। আমার মাথার উপর যদি এরকম একটা দিই, আপনাদের হাসিফ স্যারের মাথার উপর যদি এরকম একটা ক্যারেট চিহ্ন থাকে, মাথায় রাখতে হবে আপনাদের হাসিফ স্যার একক ভেক্টর হয়ে গিয়েছে। তার মানে আমার মান হচ্ছে এক একক। যাই হোক, এখানে আসি। নর্মালি আমরা ভেক্টরকে এই ক্যারেট বা টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করি না। ভেক্টর প্রকাশ করা যায় সাধারণত 4টা উপায়ে। কি দেখেন, ধরেন আমি এই ভেক্টরটা প্রকাশ করব, উপরে তীর চিহ্ন, উপরে বার, নিচে বার, অত বোল্ড লেটার, একদম বোল্ড করে একটা হরফ লিখতে হবে। বোল্ড এটা লিখলাম, এটা এভাবে প্রকাশ করা যায়। তাহলে উপরে তীর চিহ্ন, উপরে বার, নিচে বার, অথবা বোল্ড লেটার। তবে এই বোল্ড লেটারটা কেবলমাত্র ছাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যখন টাইপ করবেন সেক্ষেত্রে এই বোল্ড লেটারটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু হাতে লেখার ক্ষেত্রে বোল্ড লেটার আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে কটা উপায়ে প্রকাশ করা হয়, উপর তীর চিহ্ন, উপরে বার, নিচে বার, বোল্ড লেটার। কিন্তু এই একক ভেক্টরের ক্ষেত্রে আপনি ভেক্টর যদি প্রকাশ করতে যান,
অবশ্যই উপরে টুপি বা ক্যারেট চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে পেলাম মান এক একক, সেকেন্ডে পেলাম টুপি বা ক্যারেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, টুপি বা ক্যারেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বরে আসুন, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। স্যার কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এখন আসেন একটু বলি, এটা একটু ব্যাখ্যা করি। স্যার এটা একটা ভেক্টর রাশি আমি আঁকলাম, তার মানও আছে, তার দিকও আছে। এই তীর চিহ্ন যেদিকে, তার দিক হচ্ছে সেদিকে, এই বরাবর। এই যে দেখেন, এই বরাবর তার যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটা তার মানকে নির্দেশ করে। ধরলাম আমি এই দৈর্ঘ্যটা 4, মানে এর দৈর্ঘ্যটা 4, তাহলে একটু বড় করে আঁকলে এটা যদি আপনি 3 বলেন হবে? জীবনই হবে না, এটা 4-এর চেয়ে বেশি, কারণ এই দৈর্ঘ্য বেশি। তার মানে দৈর্ঘ্য নির্দেশ করবে মান, আর তীর চিহ্ন নির্দেশ করবে হচ্ছে দিক। এখন আসুন, এই যে ভেক্টরটা ধরলাম তার মান হচ্ছে 4, তার মান 4। যদি তার মান 4 হয়, সেক্ষেত্রে এটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, 4 টুকরা করতে পারি, সমান সমান 4 ভাগে ভাগ করলাম। প্রত্যেক ভাগের মান হবে এক এক করে। এখন আসেন এই ভেক্টরটাকে এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিয়েছি, অর্থাৎ 4কে 4 দ্বারা ভাগ করছি। কত পাবো বলেন তো? 1 পাবো। যখন 4কে 4 দ্বারা ভাগ করবো, এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব, তখন আমরা পাবো 1, অর্থাৎ 1 টুকরা নিতে পারবেন। এখান থেকে 1 টুকরা নিতে পারবেন। দেখেন আমি কিন্তু একটা টুকরা নিয়েছি, তার মান 1। এটা কি একক ভেক্টর হবে? স্যার ভেক্টরের মানও আছে, দিকও আছে। আপনি এখানে মান বোঝাচ্ছে, জাস্ট দৈর্ঘ্যটা আছে, কিন্তু তীর চিহ্ন নেই। এখন দেখেন তীর চিহ্ন আপনি বামেও দিতে পারবেন, এই যে এদিক বরাবর দিতে পারবেন, অথবা আপনি তীর চিহ্ন এদিকেও দিতে পারবেন। সঠিক কোনটা? স্যার মাথায় রাখতে হবে, একক ভেক্টরের ক্ষেত্রে তার দিক হবে আদি ভেক্টরের দিকে। দেখেন এটা আদি ভেক্টরের দিক, কিন্তু এদিকে, এই যে এটা আদি ভেক্টরের দিক, আর একক ভেক্টরের দিকে হবে তার আদি ভেক্টরের দিকে। দুই ভেক্টর যখন একই দিকে কাজ করে, এই যে একই দিকে কাজ করে, তখন তার মধ্যবর্তী কোণ হয়েছে 0 ডিগ্রি। সেক্ষেত্রে এই একক ভেক্টর এবং তার এই যে এই একক ভেক্টর এবং এই যে তার আদি ভেক্টর, এই দুটোর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে এখানে আমি আরেকটা তথ্য পেলাম, সেটা হচ্ছে দিক হচ্ছে আদি ভেক্টরের দিকে, একক ভেক্টর দিক হচ্ছে আদি ভেক্টরের দিকে এবং মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমি যদি প্রশ্ন করি একক ভেক্টর ও তার মাতৃ ভেক্টর বা আদি ভেক্টর মধ্যবর্তী কোণ কত, আনসার বলবেন 0 ডিগ্রি। এরপর আসুন, এটি সাধারণত দিক নির্দেশে ব্যবহৃত হয়, দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। দিক নির্দেশ করার জন্য বলতে ধরেন আমরা ওই অক্ষ বরাবর গত ক্লাসে পড়িয়েছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। আমি যদি বলি 6i মিটার, এই 6i মিটার থেকে আপনি কি বুঝবেন জানেন? এই 6i মিটার থেকে আই ক্যাপ, আর কি আমি ক্যাপ উচ্চারণ করতে ভুলে যাই, 6i ক্যাপ মিটার থেকে আপনি বুঝবেন সরণ হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং তার মান হচ্ছে 6, তাহলে এই আইটা অ্যাকচুয়ালি কি বুঝাইছে বলেন তো? এই আই ক্যাপটা অ্যাকচুয়ালি এক্স অক্ষটা বুঝাইছে, তার মানে এই আই ক্যাপটার দিককে বোঝাচ্ছে। এই সাধারণত একক ভেক্টরগুলো আমরা দিক নির্দেশ করার জন্য ব্যবহার করি। 6i ক্যাপ, বলেন তো আই ক্যাপের মান কত? আই ক্যাপের মান 1, 1কে 6 দ্বারা গুণ করলে 6ই থাকে, তাহলে চেঞ্জ হয় না। ওই ক্যাপ থাকার কারণে তার একটা দিক আছে, ওই দিকটাই মূলত এক্স অক্ষ বরাবর, অর্থাৎ সেটি দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হচ্ছে, মানের কোনো পরিবর্তন করছে না। দেখেন 6 যেটা ছিল, একক ভেক্টর 6-এর সাথে একক ভেক্টর বসেন, মানে কোনো পরিবর্তন হবে, কিন্তু একটা দিক চলে আসবে। এই কারণে বলা হয় একক ভেক্টরগুলো দিক নির্দেশে ব্যবহার করা হয়। কি পেলাম একটু খেয়াল করি। মান হচ্ছে 1 একক, একে টুপি বা ক্যারেট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোনো ভেক্টরকে তার মান দ্বারা যখন ভাগ করবেন, তখন একক ভেক্টর পেয়ে যাবেন। তারপর হচ্ছে এর দিক হচ্ছে আদি ভেক্টরের দিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, কারণ দুটি ভেক্টর যখন একই দিকে কাজ করে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর বিপরীতে কাজ করলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এরপর আসুন এর দিক নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। এখন আসুন ধরেন এ ভেক্টর, এখান থেকে আমাকে একক ভেক্টর বের করতে হবে। কীভাবে বের করবো স্যার?
যদি এ ভেক্টর থেকে একক ভেক্টর বের করতে হয় নিয়মটা হচ্ছে এরকম। সাধারণত একক ভেক্টরগুলোকে আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করি, আর ভেক্টর হলেও এটা বার দেওয়া যাবে না, এটা টুপি দিতে হবে, কারণ এটা একক ভেক্টর। সেজন্য স্মল একক সমান এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। ওই যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, একক ভেক্টর পেয়ে গেছি। স্যার মডুলাসটা মান বোঝানোর জন্য ব্যবহার করা, এই যে মডুলাস চিহ্ন দিলাম এটা মান বোঝানোর জন্য ব্যবহার করেছি। এরপর আসুন, অথবা আপনি যদি এভাবে লিখেন এ ভেক্টর ডিভাইড বাই এ, এখানে মডুলাসও দেন নাই, ভেক্টরও দেন নাই, এই শুধু এটাও কিন্তু মান বোঝাবে। তাহলে ভেক্টর চিহ্ন দিয়ে দিলে মান বোঝানোর জন্য মডুলাস দেবেন, আর ভেক্টর চিহ্ন না দিলে মডুলাস দেওয়ার দরকার নেই, এটাই মান বোঝাবে। তাহলে কোনো ভেক্টরকে তার মান দ্বারা যখন ভাগ করবেন আপনি একক ভেক্টর পেয়ে যাবেন। আমি যদি জিজ্ঞেস করি স্যার স্মল এ ক্যাপ ও এ ভেক্টর মধ্যবর্তী কোণ কত, আপনারা বলুন 0 ডিগ্রি, কারণ দিক হচ্ছে আদি ভেক্টরের দিকে। এরপর আসুন, তিন নম্বরটা দেখুন, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। যে সকল ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলা হয়। এই প্রসঙ্গে একটু কথা আছে। আমি প্রথমে পাচ্ছি মান শূন্য, একে 0 ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। এই যে 0 দিয়ে পর একটা ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। মান শূন্য একে 0 ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। এখন আসেন, একটু আগে বলেছিলাম একটা ভেক্টরের দৈর্ঘ্য তার মানকে নির্দেশ করে এবং তীর চিহ্ন তার দিককে নির্দেশ করে। আমি এই জায়গায় একদম ছোট্ট করে একটা ভেক্টর লিখলাম। স্যার তার মান কি শূন্য হবে? হ্যাঁ, দৈর্ঘ্য ছোট, মান ছোট হবে, মানে অনেক কম হবে, কিন্তু কখনো শূন্য হবে না। আমি একদম আরো ছোট করে রাখলাম, দেখেন একদম পিচ্ছি করে একটা ভেক্টর রাখলাম, একদম পিচ্ছি, এই যে একদম পিচ্ছি করে একটা ভেক্টর রাখলাম। এই ভেক্টরের মান শূন্য নয়, তার মান আছে, সেটা হয়তো কম, এই জন্য ছোট, কিন্তু মান শূন্য নয়। তাহলে নাল ভেক্টরটা কেমন আঁকবেন? স্যার নাল ভেক্টরটা আঁকতে হলে এইভাবে আঁকতে হবে, এটা বিন্দু দিতে হবে, বিন্দু। আপনার এই যে পাশের বাড়ির আন্টির মেয়ে বিন্দু না, ওইরকম কোনো বিন্দু কমন পড়লে এটার সাথে মিলাবেন না, বা তাকে নাল ভেক্টর বলে উত্তক্ত করতে যাবেন না। একটু এদিকে দেখুন, বিন্দু সেটাই যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। আবার বলছি, যার দৈর্ঘ্য নেই, যার প্রস্থ নেই, যার উচ্চতা নেই তাকে বিন্দু বলে। যদি দৈর্ঘ্য না থাকে, প্রস্থ না থাকে, উচ্চতাও যদি না থাকে, বলেন তার কোনো মান থাকতে পারে? কখনো মান থাকতে পারে না। তাহলে নাল ভেক্টর দেখতে কিসের মতো বলেন তো? বিন্দুর মতো। আমি লিখব বিন্দু সদৃশ, নাল ভেক্টর বিন্দু সদৃশ। এখন আসেন, আমি অনেক সময় জিজ্ঞেস করি যে নাল ভেক্টরের দিক আছে কিনা, সবাই উত্তর জোর করে ছেলে ওঠে যে না, নাল ভেক্টরের দিক নেই। ওই যে নাল শূন্য, আবার কেমনে দিক থাকে? যদি দিক নাই থাকে, এটা কি কখনো আমরা ভেক্টরের প্রকারভেদের মধ্যে আলোচনা করতাম? জীবনেও না। তার মানে তার দিক আছে। এখন আসেন, এই ক্ষুদ্র একটা বিন্দু, এই বিন্দু থেকে আপনি যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, এত ক্ষুদ্র একটা বিন্দু যে দৈর্ঘ্য শূন্য, প্রস্থ শূন্য, উচ্চতাও শূন্য, তার উপর আপনি তীরচিহ্ন কোন দিকে বসাবেন? পসিবল? তাহলে তীরচিহ্নটা কিন্তু উজ্জ্বতাকে এই কারণে বলা হয় যে নাল ভেক্টরের দিক আছে, কিন্তু দিকটা কি নয়, নির্দিষ্ট নয়, সেটা যে কোনো দিকে হতে পারে। তাহলে আরেকটা পাইলাম, তার দিক আছে কিন্তু নির্দিষ্ট নয়, তাহলে নাল ভেক্টরের দিক আছে কিন্তু কি নয়, নির্দিষ্ট নয়। দিক কোন দিকে হতে পারে? স্যার দিক যে কোনো দিকে হতে পারে, তবে দিক কিন্তু আছেই, দিক আছে, মাথায় রাখবেন, দিক আছে। আমরা ওই যে বলি না, এই সমবেগে চলমান বস্তু ত্বরণ শূন্য, সমবেগে চলমান বস্তুর ত্বরণ যে শূন্য বলি, এই শূন্য ত্বরণ তো একটা ভেক্টর রাশি, স্যার এটা অ্যাকচুয়ালি শূন্য নয়, এটা নাল ভেক্টর। খেয়াল করেন, আমরা 19-এ এভাবে লিখে আসছি a সমান 0। এখানে কি আমি কোনো ভেক্টর চিহ্ন দিয়েছি? কোনো ভেক্টর চিহ্ন দিই নাই। ভেক্টর চিহ্ন দিনে বলে জাস্ট এটা ত্বরণের মানকে বোঝায়, এই জন্য 0 দিয়েছি। ত্বরণের মানকে বোঝায়, এই জন্য 0 দিয়েছি। যদি আমি কখনো এ ভেক্টর, ত্বরণ ভেক্টর, তখন যদি ভেক্টর হিসেবে যদি লিখি, তাহলে আপনাকে অবশ্যই এখানে নাল ভেক্টর দিতে হবে।
যদি ভেক্টরের হিসেবে লিখেন অবশ্যই এখানে ভেক্টর চিহ্নটা আপনাকে দিতেই হবে, বাধ্যতামূলক দিতে হবে, নাহলে ভুল হবে। এবার আসুন, তাহলে মান শূন্য জিরো ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, দেখতে বিন্দুর মতো, দিক আছে কিন্তু দিকটা নির্দিষ্ট নয়, কারণ বিন্দুতে দিক বসানো যায় না। এবার আসুন, আমি একটা ভেক্টর আঁকি। এই ভেক্টরের এই বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু বা পাদবিন্দু। পাদবিন্দু না, অনেকে পাদবিন্দু পড়েন পড়ার সময়, বিশ্রী, তবা করে ফেলেন। এই কই গেল? আচ্ছা, ওই উল্টাপাল্টা কথা শুনে এটা হারাই গেছিল। যাই হোক, আদিবিন্দু বা পাদবিন্দু, আর এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু একটা ভেক্টর শুরু হয় মূলত এই পাদবিন্দু থেকে এবং শেষ হয় শীর্ষবিন্দুতে গিয়ে। একটা ভেক্টর শুরু হয় পাদবিন্দু থেকে, শেষ হয় শীর্ষবিন্দুতে গিয়ে। এখন আসুন, আমি একটা নাল ভেক্টর রাখলাম, নাল ভেক্টর দেখতে বিন্দুর মতো, ছোট্ট একটা বিন্দু দিলাম। স্যার এই একটা বিন্দু, তাহলে পাদবিন্দু যেটা শীর্ষবিন্দু সেটা না? বুঝেন নাই? এই একটা বিন্দু আমি যদি আদিবিন্দু বা পাদবিন্দু আলাদা করতে চাই কি আলাদা হবে? কখনোই তো আলাদা হবে না, বিন্দু তো একটাই। এই কারণে বলা হয় আদিবিন্দু বা পাদবিন্দু একই। তাহলে আরেকটা পয়েন্ট পাইলাম, আদি বিন্দু বা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু একই। আমি মনে এর আগে আদিবিন্দু বা পাদবিন্দু বলে ফেলছিলাম, সরি। আদিবিন্দু বা শীর্ষবিন্দু একই, যেটা আদিবিন্দু সেটা শীর্ষবিন্দু। আপনি কখনোই একটা বিন্দুতে আদিবিন্দু বা শীর্ষবিন্দু আলাদা করে বসাতে পারবেন না, বিন্দু তো একটাই। দ্যাটস ওয়াই আদিবিন্দু যেটা সেটা শীর্ষবিন্দু। এরপর আসেন, ধরেন আমি এ বরাবর যাচ্ছি, 3 মিটার পার সেকেন্ড বেগে। আপনাদের ম্যাডামও ধরেন এ বরাবর যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। একই বেগে কেন দৌড়াচ্ছে বলুন তো? ওই যে হাতে হাত ধরে হাঁটবো বা দৌড়াবো, এই কারণে আমাদের বেগ একই। এক্ষেত্রে এই উপরে ব্যাগটাও ভেক্টর রাশি, নিচের ব্যাগটাও ভেক্টর রাশি, এই দুটাকে বলে সমান ভেক্টর। আমি আবার বলছি, যখন একই দিয়ে কাজ করে মান সমান হয় তখন তাদেরকে বলে সমান ভেক্টর। এবার আসেন, এই 3 মিটার পার সেকেন্ড থেকে নাল ভেক্টর কেমনে পাবো? যোগ করলে পাবো নাকি বিয়োগ করলে পাবো? 100% বিয়োগ করতে হবে। তাহলে এই 3 থেকে এই 3 যখন বিয়োগ করবো তখনই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর আসবে। তাহলে দুটি সমান ভেক্টরের বিয়োগফল হচ্ছে নাল ভেক্টর। আবার বলছি, দুটি সমান ভেক্টরের বিয়োগফল হচ্ছে নাল ভেক্টর। এবার আসুন, ধরেন কোনো কারণে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হলো, আমি এদিকে যাচ্ছি 1 মিটার পার সেকেন্ড বেগে, সে তার বিপরীত দিকে আমার বিপরীত দিকে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে। দেখেন মান কিন্তু সমান, যখন মান সমান দিক বিপরীত এগুলোকে বলে বিপরীত ভেক্টর। আবার বলছি, যখন মান সমান দিক বিপরীত সেগুলোকে বলে বিপরীত ভেক্টর। এক্ষেত্রে আমি যদি উপরটাকে 1 বলি, নিচেরটাকে -1 বলতে হবে না? আমাদের 19-এ কিন্তু পড়ে আসছেন, দিক যখন উল্টা হয় আমরা একটাকে প্লাস দিলে একটাকে মাইনাস দিতে হয়। এখন আসুন তো, এই দুইটার থেকে আমরা নাল ভেক্টর কেমনে পাবো? যোগ করলে পাবো না বিয়োগ করলে পাবো? নিঃসন্দেহে এই দুটো যদি যোগ করি, 1 আর -1 যোগ করলে 0 হয়ে যাবে, নাল ভেক্টর পাওয়া যাবে। তার মানে আমরা পাচ্ছি দুটি বিপরীত ভেক্টরের যোগফল হচ্ছে নাল ভেক্টর। দুটি সমান ভেক্টরের বিয়োগফল বা দুটি বিপরীত ভেক্টরের যোগফল হচ্ছে নাল ভেক্টর। এই নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম। একটু আবার বলি, আপনাদের মাথায় একেবারে ঢুকাই দিই। মান হচ্ছে 0, একে 0 ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, দেখতে বিন্দুর মতো। ওই যে বললাম, পাশে বাড়ি আন্টির মেয়ে বিন্দু নয়, দেখতে বিন্দুর মতো। দিক আছে, যেহেতু ভেক্টর রাশিতে আলোচনা করছি, দিক আছে কিন্তু দিকটা নির্দিষ্ট নয়, দিক যে কোনো দিকে হতে পারে। এটা আদি বিন্দু যেটা, শীর্ষবিন্দু সেটা। দুটি সমান ভেক্টর আমরা বিয়োগ করলে নাল ভেক্টর পাবো, অথবা দুটি বিপরীত ভেক্টর যোগ করলে আমরা নাল ভেক্টর পাবো। এরপর আসুন আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর ব্যবহৃত এখানে ভেক্টর সমূহকে হবে না, একক ভেক্টর সমূহকে হবে। ব্যবহৃত একক ভেক্টর সমূহকে আয়ত একক ভেক্টর বলা হয়।
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর ব্যবহৃত একক ভেক্টর সমূহকে আয়তক্ষেত্র ভেক্টর বলা হয়। এটা আমি গত ক্লাসে আপনাদের পড়িয়েছি। আয়তক্ষেত্র ভেক্টর সাধারণত তিনটা। একটা x অক্ষ বরাবর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর j ক্যাপ, z অক্ষ বরাবর k ক্যাপ। আপনি যখন x অক্ষ বরাবর যাবেন, এই x অক্ষের দিকটাকে বোঝানোর জন্য i ক্যাপ ব্যবহার করবেন। y অক্ষ বরাবর যখন যাবেন, এই y অক্ষের দিকটাকে বোঝানোর জন্য আপনি j ক্যাপ ব্যবহার করবেন। আপনি যখন z অক্ষ বরাবর যাবেন, z অক্ষের দিকটাকে বোঝানোর জন্য আপনি j ক্যাপ ব্যবহার করবেন, k ক্যাপ ব্যবহার করবেন। তাহলে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ এগুলো হচ্ছে x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর একক ভেক্টর। এই একক ভেক্টরগুলোকে আলাদা করে বলা হয় আয়ত একক ভেক্টর। i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ এগুলো হচ্ছে x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর ব্যবহৃত একক ভেক্টর। এই একক ভেক্টরগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। এবার আসেন, এই যে ধনাত্মক x অক্ষ বরাবর i ক্যাপ, ধনাত্মক y অক্ষ বরাবর j ক্যাপ, ধনাত্মক z অক্ষ বরাবর k ক্যাপ। এটা কে নাকি খেই? এই কোন একটা টিচার ইংরেজি শেখায়, উনি ওই প্রপার স্পেলিংটা শেখাচ্ছিল একবার। ওখানে উনি বলছিল বলো খেই, না আবার বলো খেই, তখন আমিও করছিলাম খেই খেই। এটা দেখলে শুধু খেই খেই করতে ইচ্ছা হয়। যাই হোক, i ক্যাপ, j ক্যাপ, না খেই ক্যাপ, আচ্ছা খেই ক্যাপ, ঋণাত্মক x অক্ষ বরাবর মাইনাস i ক্যাপ, ঋণাত্মক y অক্ষ বরাবর মাইনাস j ক্যাপ, ঋণাত্মক z অক্ষ বরাবর মাইনাস খেই ক্যাপ। আচ্ছা যাই হোক, তাহলে i j কে ধনাত্মক হলে প্লাস দেবো, ঋণাত্মক হলে মাইনাস দেবো। যদি আপনাকে বলা হয় ধনাত্মক x অক্ষ বরাবর 10 একক, আপনি কি বলবেন? নিঃসন্দেহে বলবেন 10 i ক্যাপ। ঋণাত্মক y অক্ষ বরাবর 20 একক, ঋণাত্মক y অক্ষ বরাবর 20 একক, আপনি বলবেন মাইনাস 20 j ক্যাপ। ধনাত্মক z অক্ষ বরাবর 50 একক, প্লাস 50 k ক্যাপ। ঋণাত্মক z অক্ষ বরাবর 4 একক, মাইনাস 4 k ক্যাপ। তাহলে এই যত এককগুলো তত বসায় দিবেন, আর x অক্ষ, y অক্ষ, z অক্ষ হলো i j k, এটাই বসাবেন। এগুলো আয়তক্ষেত্র ভেক্টর। এটা গত ক্লাসে পড়িয়েছিলাম, আজকে আবার রিপিট হলো। এরপর আসুন, যতগুলো ভেক্টর প্রকারভেদ আমরা পড়বো, আমরা 15-16টা মতো পড়বো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রকারভেদ সেটা হচ্ছে এই অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। একটু অবস্থান ভেক্টরে চলে আসি, খেয়াল করুন। স্যার ধরেন এটা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা x অক্ষ, উপরটা y অক্ষ, একটা x অক্ষ, একটা হচ্ছে y অক্ষ। এখানে একটা কোন বিন্দুর স্থানাঙ্ক, 3,4 সাপোজ 3,4। তাহলে এই 3,4 এটা দ্বিমাত্রিক স্থানাঙ্কের আওতায়, যেহেতু দুইটা স্থানাঙ্ক আছে, একটা 3 একটা 4, স্থানাঙ্ক দুইটা। তার মধ্যে প্রথমটা হচ্ছে x অক্ষ বরাবর, পরটা হচ্ছে y অক্ষ বরাবর। এই 3,4 কে যদি আপনি পেতে চান, এই 3,4 বিন্দুকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান, আপনাকে প্রথমে x অক্ষ বরাবর 3 একক আসতে হবে। এখান থেকে x অক্ষ বরাবর 3 একক আসতে হবে। স্যার x অক্ষ বরাবর 3 একক আসলেন, এরপর কোন দিকে যাবেন? y অক্ষ বরাবর যেতে হবে। এই y অক্ষ বরাবর আপনি যাবেন 4 একক, 4 একক। তাহলে x অক্ষ বরাবর 3, y অক্ষ বরাবর 4 একক গেলে বিন্দুটা পাওয়া যাবে। না, আমি আপনাদের মতো এত কষ্ট করতে চাই না। আমি করব কি, একদম সোজা মূল বিন্দু থেকে চলে যাব। এই যে মূল বিন্দু থেকে আমি সোজা ওই বিন্দুতে চলে গেলাম। আপনারা গেলেন প্রথমে x অক্ষ হয়ে, তারপর y অক্ষ হয়ে গেলেন। আমি সরাসরি করতে গেলাম, মূল বিন্দু থেকে চলে গেলাম। মূল বিন্দু থেকে চলে গিয়ে আমি যেদিকে গেছি সেদিক বরাবর একটা ভেক্টর চিহ্ন দেখিয়েছি। তাহলে বলেন এখানে 3,4 এর অবস্থান কোত্থেকে? মূল বিন্দু থেকে। সরাসরি কোন ভেক্টরটা প্রকাশ করে? সরাসরি এই ভেক্টরটা প্রকাশ করে না, এই ভেক্টরটাই প্রকাশ করে। এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। এই দ্বিমাত্রিক বলেন, ত্রিমাত্রিক বলেন, কোন একটা কাঠামোর সাপেক্ষে যখন আপনি কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যাবেন, তখন সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো নিয়ে আর এত টেনশন করিয়েন না। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান সরাসরি দেখেন, আমি কিন্তু ঘুরে যাই না, x অক্ষ y অক্ষ দিকে যাই না, আমি সরাসরি চলে গেছি। সরাসরি যে ভেক্টরের দ্বারা প্রকাশ করা হয় স্যার, তাকেই বলা হয় অবস্থান ভেক্টর, যাকে আমরা প্রকাশ করি আর ভেক্টর দ্বারা। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে একটু আমার মুখে মুখে শিখুন। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান সরাসরি যে ভেক্টর সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর।
যাকে আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করি। এখন আসেন এই আর ভেক্টর, এখানে এক্সাম্পল আর ভেক্টর সমান কত হবে? আচ্ছা বলেন তো, আপনি এই যে 3 একক গেছিলেন, 3 এককটা কোন অক্ষ বরাবর গিয়েছিলেন? x অক্ষ বরাবর নিশ্চয়ই। তাহলে x অক্ষ বরাবর যেহেতু আপনি 3 একক গিয়েছেন, সেক্ষেত্রে এটা হবে 3i। এবার আসেন y অক্ষ বরাবর কত একক গিয়েছেন? +4 একক। তাহলে আমরা এখানে দিব 4j, অবশ্যই মাঝখানে একটা প্লাস দিবেন। তাহলে 3i + 4j, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে আপনি যদি স্থানাঙ্ক জানেন, ওখান থেকে অবস্থান ভেক্টর ইজিলি বলে ফেলতে পারবেন। আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন 3, 4, -6, এই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? আর ভেক্টর সমান বলেন তো 3i + 4j - 6k, সরি k। ধরেন কোন একটা বিন্দুর স্থানাঙ্ক 2, 1, 8, তাহলে অবস্থান ভেক্টর কত হবে? 2i + 1j বলবো না, শুধু j বলবো, কারণ j এর মানই তো 1। 2i cap + j cap + 8k cap। এই ক্যাপ পড়তে অসুবিধা লাগে বলে আমি নর্মালি ক্যাপ শব্দটা উচ্চারণ করি, কিন্তু মনে মনে থাকে। ওই যে অনেক মানুষ আছে না, যে ভিতরে অনেক কিছু রাখে, অনেক জমা রাখে, কিন্তু প্রকাশ করে কম। আমি ওরকম চিন্তা করেন। তাহলে 3i + 4j - 6k, ক্যাপ নামক ভালোবাসাটা কেবল বুকের বাম পাশে স্থান দিলাম আর কি। যাই হোক, আরেকটা বিন্দু দেখেন 3, 0, -6, এটার অবস্থান ভেক্টর কত হবে? 3i, আর ভেক্টর সমান 3i। 0 যেহেতু দিয়ে লিখে লাভ নেই, কারণ 0-র সাথে j ক্যাপ গুণ করলে 0 হয়ে যাবে। -6k cap, -6k cap। আশা করি এটা আপনাদের ক্লিয়ার। এবার আসুন আমরা অবস্থান ভেক্টরের মান নির্ণয় করার চেষ্টা করব। স্যার, আমরা অবস্থান ভেক্টরের মান বের করার চেষ্টা করব। চলুন, আমাদের এটা ছিল অবস্থান ভেক্টর। এটার স্থানাঙ্ক ছিল 3,4। এখন আসুন, এইটা আমার অবস্থান ভেক্টর, আর ভেক্টর। তাহলে এই প্রত্যেকটা ভেক্টর একটা মান আছে, একটা দিক আছে, তিরচ্ছিন্ন দিক নির্দেশ করে, আর দৈর্ঘ্যটা মান নির্দেশ করে। এখন আসেন, এই নিচের দৈর্ঘ্যটা হচ্ছে 3, লম্ব বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে 4, y বরাবর দৈর্ঘ্যটা হচ্ছে 4। তাহলে এইটার মান হচ্ছে অবস্থান ভেক্টরের মান নিশ্চয়ই। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই অতিভুজ সমান কী হবে বলেন তো? এই অতিভুজ সমান হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এই অতিভুজ সমান হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে আর ভেক্টরের মান হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সিমিলারলি এখানে তো আমার দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। যদি 3টা স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন মানটা কীভাবে বের করবেন? দেখেন, দুইটা স্থানাঙ্ক x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মানে x অক্ষ বরাবর মান, y অক্ষ বরাবর মানের বর্গ। আর যদি 3টা স্থানাঙ্ক দেওয়া থাকে, √x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, তখন বাড়তে একটা z যুক্ত হবে। আর যদি শুধু একটা স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন √x স্কোয়ার ছিল, ওই √r স্কোয়ার কাটাকাটি গিয়ে এটা x চলে আসবে। আশা করি মান বের করতে আমরা পারবো। আমি যে কোনো ভেক্টরের মান বের করা শিখে আপনাদের। চলুন, ধরেন আর ভেক্টর সমান আমার এখানে আছে 3i + 4j - 6k, এটা মান বের করতে হবে। তাহলে আর সমান, এই ভেক্টর চিহ্ন দিই নেই, যার কারণে মডুলাস দিই নেই। তাহলে এই আরটা মান নির্দেশ করবে, √ দিব 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস, এখানে -6 না মান, -6 হোল স্কোয়ার। আমরা অনেক সময় ভুল করে এই জায়গায় -6 দিয়ে দিই, তখন কিন্তু স্যার আনসারে ভুল আসে। অনেক সময় ভিতরে মানটা নেগেটিভ এসে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। অবশ্যই মাইনাসটা ব্র্যাকেটের ভিতর, মাইনাসের উপরে স্কোয়ার আছে, মাইনাসটা অবশ্যই প্লাস হয়ে যাবে। এখানে যতগুলো মান পাবেন সবগুলো মানই আপনি পজিটিভ পাবেন। তাহলে √9 + 16, 9 + 16 + 36, যা আসে আর কি, এখানে আপনি বর্গমূল করে যা পান। তাহলে যে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে ইজিলি আমরা মান বের করতে পারবো। ধরুন আমি আরেকটা ভেক্টর দিচ্ছি, আর ভেক্টর সমান 3i - 6j, এটা মান কত হবে? আর সমান √3 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার।
আর যেহেতু ক্যান আই ক্যার মান 0 স্কোয়ার দেওয়া যোগ করা না করা সেম, এভাবে ভেক্টর মান বের করতে হবে। তাহলে অবস্থান ভেক্টর কি পেলাম? কোন একটা কাঠামোর, প্রসঙ্গ কাঠামোর কোন বিন্দু থেকে? মূল বিন্দু থেকে অন্য কোনো বিন্দুর অবস্থান। সরাসরি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ঘুরে ঘুরে যাবেন না, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ঘুরে ঘুরে যাবেন না, সরাসরি কোত্থেকে যাবেন? মূল বিন্দু থেকে যাবেন। সরাসরি মূল বিন্দু থেকে গিয়ে যে ভেক্টরটা পাবেন সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান সরাসরি যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবেন ওই ভেক্টরটাকে বলা হবে স্যার অবস্থান ভেক্টর। যাই হোক, আশা করি ক্লিয়ার আপনাদের। একটু পরবর্তী স্লাইডে যাই। প্রশ্নগুলো দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান 4i - 6j + 2k বলতে কি বোঝো? এই প্রশ্নটা সৃজনশীলের খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট অনুধাবনের জন্য। কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান 4i 6j 2k, এটা বলতে কি বোঝো? এই কি বুঝো যদি কখনো আপনার পরীক্ষায় আসে, অবশ্যই আপনাকে যেটা দিয়ে শুরু করতে হবে নাম তার সংজ্ঞা। কাকে বলে দিয়ে শুরু করতে হবে? সংজ্ঞা দিয়ে শুরু করবেন। করার পর সংজ্ঞাটা লিখবেন। লিখার পর আপনি লিখবেন যে এই যে অবস্থান ভেক্টর এত বলতে বুঝি যে ধনাত্মক এক্স অক্ষ বরাবর 4 একক, ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর 6 একক এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর 2 একক গেলে বিন্দুটি পাওয়া যাবে। বা ধনাত্মক এক্স অক্ষ বরাবর 4 একক, ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর 6 একক এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর 2 একক দূরত্বে বা দূরে বিন্দুটি অবস্থিত। লিখতে পারবেন আশা করি। এইটুকু লিখলে আপনি 2 পাবেন। তো আরও যদি বেশি কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন যে এক্ষেত্রে অবস্থান ভেক্টর মান বের করে দেখাতে পারেন। √4² +(6² +2²। এবার আপনি মান বের করে দেখাতে পারেন, অবশ্যই পারেন। আশা করছি এটা ক্লিয়ার। তাহলে যেভাবে বলছি সেভাবে একটু নোট করে ফেলবেন, তাহলে পরীক্ষা আসলে খুব ভালো করে লিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আসুন, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, বলছে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। সমান্তরাল একক ভেক্টর আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এই একক ভেক্টরটা কেমনে বের করবে একটু দেখেন। ধরেন এই ক্যাপিটাল এ ভেক্টর তো আমরা স্মল এ ক্যাপ লিখি। তাহলে স্মল এ ক্যাপ সমান আমরা কি জানি বলেন তো? এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। এটা হচ্ছে একক ভেক্টর বের করার সূত্র। তাহলে আসেন, এ ভেক্টর কত দেওয়া আছে? 4i - 6j + 2k। ওই যে বলেছিলাম ক্যাপটা ভালোবাসা সে বুকের ভিতর, আপনারা বলতে পারেন, কিন্তু আমার বুকের ভিতর একটু চেপে রাখি আর কি। 4i ক্যাপ - 6j ক্যাপ, এইভাবে উচ্চারণ করতে হবে নর্মালি, +2k ক্যাপ। আচ্ছা, মান বের করতে হবে। মান বের করে একটু আগে শিখিয়েছি ভেক্টর মান কেমনে বের করতে হয়। চলেন, তাহলে মান কত হবে? √4² +(6² +2²। 4×4 = 16, 36 8 4, 34 7 4 কত হয়? 36 4 40 50 56, √56 হয়। তাহলে এইভাবে লিখি 4i - 6j + 2k ডিভাইড বাই √56। এটা আপনি চাইলে এইটুকু তো আনসার রেখে দিতে পারেন, অথবা ভাগ করে লিখতে পারেন। কীরকম? 4/√56i - 6/√56j + 2/√56k। এভাবে লিখতে পারেন। এটাও লিখলে আনসার নাম্বার পাবেন, এটাও লিখলে নাম্বার পাবেন, সমস্যা নেই, যে কোনো একটা লিখবেন। এরপর আসুন স্যার, একটু লেখা শেষ না হলে স্ক্রিনশট নিয়ে নেন, আমি একটু পরের প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন দেখেন। এই 3 নম্বর প্রশ্নটা একটা দারুণ প্রশ্ন। এখানে ওই যে একটু আগে যেটা দিয়েছিলাম 2i ক্যাপ - 4j ক্যাপ +4k ক্যাপ হলে এর সমান্তরাল একক ভেক্টর বলে নেই, বলছে 4 একক ভেক্টর নির্ণয় করো। স্যার একক ভেক্টর বলে নেই, 4 একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা, একক ভেক্টর এ সমান আমরা এভাবে লিখছি না? এ ক্যাপ সমান এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান, এভাবে লিখছি না? কিন্তু এখানে বলছে 4 একক। জানেন
এই এককের মান কত, একক ভেক্টর মান কত, একক ভেক্টর মান 1। যদি আপনি এভাবে লিখেন 4 ইন্টু এককে, 4 ইন্টু এককে যদি লিখেন, তাহলে এককের মান 1, 1কে 4 দিয়ে গুণ করলে 4, তার মানে 4 একক। তখন 4 একক মান বিশিষ্ট একক ভেক্টর চলে আসে না, সরি 4 একক মান বিশিষ্ট ভেক্টর চলে আসে না, একক ভেক্টর হবে না, তখন 4 একক মান বিশিষ্ট ভেক্টর চলে আসবে না। অতএব এর আগের অঙ্কে যেটা একে বের করছিলেন সে এককে 4 দিয়ে গুণ করে আপনি আনসার লিখলে তখন 4 একক মানের ভেক্টর পেয়ে যাবেন। আমি আবার বলছি, এর আগের অঙ্কে আপনি যে একক ভেক্টর বের করেছিলেন তাকে 4 দিয়ে গুণ করবেন, গুণ করলে 4 একক মানের ভেক্টর পেয়ে যাবেন। যদি 10 একক মানে বলে 10 দিয়ে গুণ করবেন, যদি 100 একক বলে, যদি টুনা পরিমাণ একক বলে তো টুনা দিয়ে গুণ করবেন, টুনি পরিমাণ বলে টুনি দিয়ে গুণ করবেন, শেষ, এটুকুই। পরবর্তী ইয়াতে যাচ্ছি। আচ্ছা, এটা মান কত? এটার মান তো একটু আগে আমরা বের করে দিয়ে দেখিয়েছি, √2² এটার মান হবে এরকম। সি ভেক্টর মান বের করতে বলছে, √2² প্লাস অফ -4² প্লাস অফ 6²। এটা হচ্ছে আপনার এই ভেক্টরের মান। এইটা তো শিখিয়েছি আপনাদের মান কেমনে বের করতে হয়। এরপর প্রশ্ন দেখেন, এটা খুব সুন্দর এই প্রশ্নটা। এটা এডমিশনে আসছিল একবার। A vector সমান 3i cap minus 5j cap plus 2k cap হলে xy সমতলের দৈর্ঘ্য। আমি যদি xy সমতলে ভেক্টরের উপাংশটা লিখতে চাই, আমি যদি এভাবে লিখি, একটু খেয়াল করেন, এই a ভেক্টর কোন সমতলে লিখব? xy সমতলে লিখব। স্যার xy সমতলে যদি a ভেক্টরের উপাংশটা আপনি লিখেন তাহলে আপনি এখানে এই z অক্ষ বরাবর যেটা আছে সেটা লিখতে পারবেন, সেটা বাদ দিতে হবে। কি লিখতে হবে? 3i minus 5j, এটা লিখতে হবে। তার দৈর্ঘ্য বের করতে বলছে, দৈর্ঘ্য মানে হচ্ছে মান বের করতে বলছে। তাহলে এই xy ভেক্টরের মান হবে √3² প্লাস -5² তাহলে 3 তারিখে 9 আর 25 আর 9 √34, এটা আনসার হবে। তাহলে xy সমতলে তার দৈর্ঘ্য হচ্ছে √34। যদি বলো আপনাকে yz সমতলে তাহলে y আর z নেবেন, অর্থাৎ √5² -5² প্লাস 2²। যদি বলো আপনাকে xz সমতলে তাহলে আপনি কি নেবেন বলেন না, √3² প্লাস 2² এটা নেবেন। এভাবে আপনাকে দৈর্ঘ্যগুলো বের করতে হবে। এরপরে মেবি আর প্রশ্ন নেই, একটু দেখি, না আর প্রশ্ন নেই। এবার আসুন ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। যখন আপনাকে দিবে ধরেন a ভেক্টর, ধরেন আপনাকে দিল a ভেক্টর সমান 4i প্লাস 6j, শুধু এটুকু দিল। বলেন এখানে কি কি আছে? এখানে i আছে, j আছে, এটা দ্বিমাত্রিক, এটা xy সমতল অবস্থিত, ধরেন এখানে 6j না দিয়ে 6k দিল, এটাও দ্বিমাত্রিক যেহেতু মাত্রা আছে দুইটা। তবে এটা কোন সমতল অবস্থিত বলতে পারবেন? এটা স্যার এটা x, এটা z না, তাহলে এটা হচ্ছে xz সমতল অবস্থিত বা zx সমতল অবস্থিত। যদি আমি বলি 2j মাইনাস 4k, বলেন এখানে কি কি আছে? y আছে এবং z আছে, তার মানে এটা হচ্ছে yz সমতল অবস্থিত। এর বাইরেও আসেন, ধরুন শুধুমাত্র 2j আছে, এইটা তো বুঝতে পারছেন এটা y ধনাত্মক y অক্ষ বরাবর অবস্থিত, এটা মান হচ্ছে 2 একক। আবার বলছি এটা ধনাত্মক y অক্ষ বরাবর অবস্থিত, তার মান হচ্ছে 2 একক। এক্ষেত্রে এটা এর কোনো সমতল থাকে না, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো সমতল থাকে না। এটা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর অবস্থিত, সেটা হচ্ছে y অক্ষ বরাবর। আজকে এইটুকুই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যদিও সুন্দর ভালোবাসা আঁকতে যায়নি, ওদের সবগুলো ভালোবাসা আপনাদের ম্যাডামকে দিয়ে দিয়েছি, তার এই জন্য আঁকতে পারছি না। যাই হোক, এটা আপনাদের জন্য, হ্যাঁ এটা আপনাদের জন্য। আর ভিতরে যেটা আঁকা আছে সেটা হয়তো অন্য কারোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী লেকচারে ইনশাল্লাহ। টাটা।